যখন একটা 12 বছরের ছেলে সেও কিন্তু বন্দুক ধরতে রাজি হয়ে পড়েছিল। মাত্র 13 দিনের মাথায় 93,000 সেনা, 93,000 সৈন্য পাকিস্তানের, তারা সারেন্ডার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় আত্মসমর্পণ হচ্ছে এই ভারত পাকিস্তান যুদ্ধ। যদি এইরকম ঘটনা আবার রিপিট করার চেষ্টা করে পাকিস্তান, তাহলে ভারতবর্ষ কি পিছু হবে? একবার জাস্ট আপনারা ভাববেন। আপনাদের শুধু এই ধারণাটা দেওয়া ছিল, যেহেতু সামনে আপনাদের বিজয় দিবস 16 তারিখে, তাই জাস্ট আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম। নমস্কার, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। যা ঠান্ডা পড়েছে তাতে সত্যি সত্যি ভালো থাকাটাই এখন দুষ্কর হয়ে পড়েছে। সাথে সাথে যেসব উত্তেজনা চলছে তাতে কিন্তু মনে হচ্ছে না যে ঠান্ডা পড়েছে, কারণ সেখানে সিচুয়েশন এমন গরম হচ্ছে, যার ফলে কিন্তু মনে হচ্ছে যে এই মুহূর্তে হয়তো ঠান্ডা পড়েনি, এটা হচ্ছে গ্রীষ্মকাল। ঠিকই শুনছেন, কারণ বাংলাদেশে যেসব ঘটনাগুলো এই মুহূর্তে তারা ঘটিয়ে চলেছে, সেগুলো যদি আপনারা শোনেন তাহলে সত্যি ঠিক আমার মতনই আপনারা ভাবতে বাধ্য হবেন। কারণ বাংলাদেশে যেসব ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, তার ফলে গিয়ে কিন্তু বাংলাদেশের ভাই বোনেদের জন্য আগাম আশঙ্কার এক বাতাবরণ তৈরি হচ্ছে। কারণ তারা যেটা ভেবেছিল যে তারা এই জুলাই বিপ্লবের ফলে এক নতুন বাংলাদেশ তৈরি করবে, তারা কিন্তু সেই জায়গার থেকে অনেকটা সরে গেছে। তারা এই মুহূর্তে যেটা করছে সেটা হচ্ছে ভারত বৈরী, অর্থাৎ ভারতের সাথে যুদ্ধজিগির তৈরি করা। কারণ আমরা প্রত্যেকটি পদক্ষেপে দেখে চলেছে যে বাংলাদেশ কিন্তু ঠিক একই রকমভাবে এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। তবে এইখানে একটা প্রশ্ন রয়েছে যে এটা কি শুধু বাংলাদেশ করছে, নাকি এর পেছনে অন্য কোনো শক্তির হাত রয়েছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। কারণ হচ্ছে এই অন্য কোনো শক্তি ছাড়া বাংলাদেশ এখন যা সিচুয়েশন বাংলাদেশের, সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু একার হাতে এই ধরনের ঘটনাগুলো ঘটাতে পারে না। কারণ বাংলাদেশে যে গভর্নমেন্ট তৈরি হয়েছে, সেই গভর্নমেন্টের পেছনে কিন্তু একটা বড় সাপোর্ট ছিল ইউএসের। অর্থাৎ ইউএসের যে বাইডেন গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের অনেকটা হাত কিন্তু বাংলাদেশের ওপর ছিল। কিন্তু বর্তমানে ইউএসএ কিন্তু যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাইডেন গভর্নমেন্ট কিন্তু হেরে গেছে। আর নতুন যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন তার নাম হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প এই ইলেকশনের আগেই তিনি বলে দিয়েছিলেন যেসব যুদ্ধ চলছে গোটা পৃথিবীতে, সেসব যুদ্ধগুলো কিন্তু বন্ধ করতে হবে। তার কিন্তু চিন্তাধারা এবং বাইডেনের চিন্তাধারা দুটো কিন্তু পরস্পর আলাদা। ফলে গিয়ে এটা বাংলাদেশকে বুঝতে হবে যে তারা এই মুহূর্তে কিন্তু ইউএসএর সাপোর্ট পাবে না, তারা কিন্তু ভেবেই নিয়েছে। আর এই সুযোগই নিয়েছে পার্শ্ববর্তী আমাদের সবথেকে শত্রু দেশ, যার নাম হচ্ছে পাকিস্তান, তারা কিন্তু নিয়ে ফেলেছে। আপনারা যদি পটভূমি দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের রিলেশনটা কোন দিকে এগোচ্ছে। কিছুদিন আগেই বাংলাদেশ বলেছিল যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে ভিসা চুক্তি হবে সেটা অনেকটা শিথিল করে দেওয়া হবে। অর্থাৎ গত 16 বছর ধরে যে ভিসা নীতি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে, সেটা অনেকটা শিথিল করে দেওয়া হবে। ঠিক তারই ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে রিলেশন ছিল ভিসা চুক্তি নিয়ে, সেটা কিন্তু শিথিল করে দেওয়া হয়েছে। এবং গতকাল থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা কিন্তু বিমান সেবা চালু হয়ে গেছে। ফলে গিয়ে বুঝতে পারছেন, এর ফলে গিয়ে পাকিস্তান কিন্তু ফুললি অ্যাক্সেস পেয়ে গেল বাংলাদেশে। আর যার ফলে কিন্তু ভারতের কপালে চিন্তার ভাঁজ। কারণ ভারতবর্ষের প্রধান শত্রু হচ্ছে কি পাকিস্তান। পাকিস্তান যেহেতু কাশ্মীরে এই মুহূর্তে কোনো ইনসিডেন্ট করতে পারছে না সরাসরি, সেই কারণে তারা চাইছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে উত্তপ্ত করতে। আর সেই কারণের জন্যই কিন্তু এই বাংলাদেশকে তারা চুজ করেছে। আর আমরা যদি দেখি, আমরা পরপর আপনারা যদি গুটিগুলোকে সাজান তাহলে বুঝতে পারবেন, এই বাংলাদেশের সাথে প্রথম হচ্ছে গিয়ে 53 বছর পরে চট্টগ্রামে একটি জাহাজ আসে। সেই জাহাজের মধ্যে যেসব কন্টেনার ছিল, সেই কন্টেনারের মধ্যে কী এসেছিল, সেটা কি অস্ত্রশস্ত্র ছিল না কি ছিল, সেটা কিন্তু এখনও অবধি জানা যায়নি। কিন্তু সেটা কিন্তু প্রথম চট্টগ্রামে 53 বছর পর এসছে। আর যে পরিমাণে ডক্টর ইউনূস গভর্নমেন্ট তারা পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আনাচ্ছে, সেটা কিন্তু গত যে গভর্নমেন্ট ছিল, যা অস্ত্রশস্ত্র এসেছিল গত 16 বছরে, তার 50 গুণ বেশি। ফলে কি বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে এমন একটা টেনশনের ব্যাপার চলছে, যেটা নিয়ে কিন্তু গোটা পৃথিবী এই মুহূর্তে উত্তেজনায় রয়েছে যে আগামী দিনে কি হবে। গত জুলাই বিপ্লব থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটছে, সেখানে মাইনরিটিদের ওপর অত্যাচার থেকে শুরু করে সেখানে আইন শৃঙ্খলা সব কিছুই কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকেছে। যার ফলস্বরূপ আমরা দেখেছি বাংলাদেশের দ্রব্যমূল্য কিন্তু অনেক গুণে বেড়ে গেছে এবং তাদের জিডিপি এক ঝটকায় অনেকটাই নিচে নেমে গেছে। তাদের এই অর্থনীতিকে চাঙ্গা করতে কিন্তু আগামী 50 বছর সময় লেগে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের এই মুহূর্তে কি হাল। তার সাথে দোষর হয়ে পড়েছে এই মায়ানমার। কারণ মায়ানমারে যে আরাকান আর্মি রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে 271 কিলোমিটার সীমান্ত রয়েছে, অর্থাৎ আপনার রাখাইন প্রদেশ মায়ানমারের, সেই রাখাইন প্রদেশ এবং বাংলাদেশের কক্সবাজার এলাকায়, সেই এলাকার কিন্তু দখল নিয়েছে আরাকান আর্মি। অর্থাৎ এই আরাকান আর্মি যেভাবে তারা তাদের আগ্রাসন বাড়াচ্ছে, তার ফলে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে চিন্তিত হয়ে রয়েছে।
কারণ একদিকে বাংলাদেশ তারা ভারতকে দোষারোপ করছে, সব কিছুর ক্ষেত্রে ভারত নাকি মিথ্যাচার করছে। ভারতকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে তারা বলছে যে তারা চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলবে। এই কথাগুলো, এই যুক্তিগুলো কোথার থেকে আসছে? কারণ এই রকমভাবে কিন্তু ভারতবর্ষের সাথে বাংলাদেশে কখনো কিন্তু কোনো রকম কথাবার্তা আগে হয়নি। আর যেসব কথাবার্তাগুলো বাংলাদেশের সমন্বয়কারী যেসব ব্যক্তিরা রয়েছেন এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট রয়েছে, সাথে সাথে বিএনপির কিছু সমর্থক, তারাও কিন্তু ভারতের বিরুদ্ধে বেশ কিছু কথা বলছেন, যার ফলে গিয়ে কিন্তু একটা যুদ্ধজিগির জেগে উঠছে। মানে প্রতি পদক্ষেপে মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হয়তো একটা বড় সড়ো টেনশন রয়েছে। তো এবার চলুন যে বাংলাদেশ এবং মায়ানমারের প্রবলেমটা দেখা যাক। বাংলাদেশ এবং আরাকান আর্মির মধ্যে যে সমস্যাটা হচ্ছে, যদি এই আরাকান আর্মির এই রকম আগ্রাসন নীতি থাকে, তাহলে কিন্তু ওইখান থেকে যে রোহিঙ্গারা আছে তারা কিন্তু বাংলাদেশে ঢুকে পড়বে, যার ফলে গিয়ে কিন্তু বাংলাদেশে আরও সমস্যা তৈরি হতে বাধ্য। ফলে গিয়ে বিজেপি কিন্তু অলরেডি এই সীমান্তে তারা তাদের অস্ত্রশস্ত্র এবং তাদের সেনা মোতায়েন করে দিয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, বাংলাদেশ যেটা ভাবছে যে তারা হয়তো ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে, মানে তারা হয় ভাবেনি, তাদেরকে ভাবানো হচ্ছে যে বাংলাদেশ ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে। সেখানকার মানুষকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে বিষয়গুলি, যাতে সেখানকার মানুষরাও কিন্তু এখন এই মুহূর্তে যা সিচুয়েশন দাঁড়িয়েছে তাতে ভারত বিরোধী কিন্তু সবাই হয়ে গেছে, বেশিরভাগটাই। আর এই ভারত বিদ্বেষী মনোভাব যদি তাদের মধ্যে চলতে থাকে, তাহলে কিন্তু আখেরে তাদেরই কিন্তু খারাপ। কারণ আমরা দেখেছি যে এই পাকিস্তান যখন ভারতবর্ষে মানে কাশ্মীরকে যারা অশান্ত করার চেষ্টা করছিল, তাদের উপর ভারতবর্ষে এমন একটা স্ট্যান্ড নিয়েছে যে তাদেরকে এই মুহূর্তে গোটা বিশ্ব একঘরে করে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যে তারা মানে বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে, তারা এক কথায় পুরো ভিখারি হয়ে গেছে। আর এই রকম সিচুয়েশন কিন্তু বাংলাদেশ তারা নিজেরা ডেকে আনছে। কারণ বাংলাদেশ ভাবছে যে ভারতবর্ষের সাথে যুদ্ধ করে তারা জয়ী হবে, তাদের মধ্যে এমনই একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে। আর তারা কিন্তু এটা ভুলে গেছে যে এই পাকিস্তানকে কিন্তু এই ভারতবর্ষ এবং বাকি যেসব গোটা পৃথিবীর দেশগুলো রয়েছে তারা কিন্তু পুরোপুরি একঘরে করে দিয়েছে। যদি তাদের অবস্থা এরকম হয়, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু এর থেকে শোচনীয় হতে বাধ্য। কারণ বাংলাদেশ এমনই একটা দেশ যে কেবলমাত্র দুটি দেশের সাথে বর্ডার শেয়ার করে, যার 75% হচ্ছে গিয়ে ভারতবর্ষের সাথে বর্ডার শেয়ার রয়েছে এবং বাকি কিছু পার্সেন্ট সেটা রয়েছে মায়ানমারের সাথে। ফলে গিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশ যদি মনে করে যে ভারতবর্ষের সাথে গিয়ে তারা যুদ্ধ করবে বা তারা তাদের মতন করে ভারতবর্ষকে চোখে চোখ রেখে কথা বলবে, তাহলে কিন্তু তারা ভুল ভাবছে। কারণ বাংলাদেশে বেরোনোর কিন্তু কোনো রাস্তা নেই। আজকে হয়তো তারা ভাবছে যে হ্যাঁ, আমরা এইভাবেই হয়তো আমাদের নিজের যে সব প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তাগুলো আমরা মিটিয়ে ফেলবো, তাহলে তারা কিন্তু ভুল। কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ যারা এই মুহূর্তে গোটা বিশ্বে 5th লার্জেস্ট ইকোনমি। আর বাংলাদেশের যেসব মানুষজন বলছে যে বাংলাদেশের সাথে ভারতবর্ষে ব্যবসা বন্ধ হয়ে গেলে ভারতের মানুষ নাকি খেতে পাবে না, সেটা ভুল। কারণ ভারতবর্ষে 1.4 বিলিয়ন মানুষ রয়েছে আর মাত্র 18 কোটি দেশ হচ্ছে বাংলাদেশ। তাহলে প্রথমত হচ্ছে আপনারা বুঝুন যে আপনারা হচ্ছেন 18 কোটি নিয়ে আপনারা বলছেন যে আপনারা ভারতবর্ষের সাথে টেক্কা দেবেন, তাহলে আপনাদের এই চিন্তাধারাটা কিন্তু ভুল। পশ্চিমবঙ্গে এখন যদি আপনি হিসাব দেখেন, তাহলে 10 কোটির বেশি জনসংখ্যা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে। ফলে গিয়ে আপনারা হচ্ছেন 18 কোটি আর একটা সামান্য ভারতবর্ষের রাজ্য, তার জনসংখ্যা হচ্ছে 10 কোটি। ফলে গিয়ে আপনারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। অন্তত এই রকম চিন্তাধারা আপনারা রাখবেন না, তাহলে আখেরে কিন্তু আপনাদেরই ক্ষতি। এবার বলি, কিছুদিন আগেই বাংলাদেশে জনগণকে পাকিস্তানের এক ব্যক্তি তিনি বলেছেন যে তারা নাকি পরমাণু অস্ত্র বাংলাদেশকে দেবে ফ্রিতে, গিফট। বিষয়গুলো বুঝুন যে এর ফলে মানুষের মধ্যে কি জাগবে যে হ্যাঁ, আমরা সাপোর্ট পাচ্ছি, আমরা তাহলে ভারতবর্ষের সাথে যুদ্ধ করতে পারবো। আরেকজন অধ্যাপক তিনি বলেছিলেন যে পাকিস্তানকে রিকোয়েস্ট করা উচিত যে তাদের F-17 যেন বাংলাদেশকে দেয়। আর সাথে সাথে আমরা গত কয়েকদিন আগে খবর পেয়েছি যে পাকিস্তান কিছু ফাইটার জেট বাংলাদেশকে উপহার হিসাবে দিয়েছে। আদতে এটা উপহার হিসাবে দিয়েছে নাকি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পারচেস করেছে, সেটা এখনও পর্যন্ত নিউজে আসেনি। ফলে গিয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশকে এই মুহূর্তে সেখানকার মানুষদেরকে কিভাবে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ শুধু বোকাই নয়, তাদেরকে এমন একটি মানে ষড়যন্ত্রের শিকার করানো হচ্ছে, যার ফলে কিন্তু এই সাধারণ বাংলাদেশিরা যারা শান্তিপ্রিয় মানুষ, মানে বাঙালি হচ্ছে গিয়ে সব থেকে শান্তিপ্রিয় মানুষ, আর এরা কিন্তু কখনো যুদ্ধ চায় না। কিন্তু কিছু ব্যক্তি যারা এই বাঙালি জাতিকে যুদ্ধের মধ্যে ঠেলার জন্য রেডি হয়ে রয়েছে, তারা চাইছে এরা যুদ্ধ করুক, আখেরে গিয়ে কিন্তু লাভ নেবে বাকিরা। এটা বুঝতে হবে, বাংলাদেশকেও বুঝতে হবে, ভারতবর্ষকেও বুঝতে হবে। আর নিজেরা যদি নিজেদের এই ভুলগুলোকে শুধরে না নেয়, তাহলে কিন্তু আখেরে নিজেদেরই লস। কারণ
ওই যে আগেই বললাম প্রায় 4000 কিলোমিটার যে বর্ডার রয়েছে সেই বর্ডার কিন্তু ভারতবর্ষের সাথে শেয়ার করে বাংলাদেশ। আর যে বঙ্গোপসাগর রয়েছে সে বঙ্গোপসাগরের যদি দখল ভারতবর্ষ নিয়ে নেয় তাহলে কিন্তু বাংলাদেশে বেরোনোর আর কোনো অপশন নেই। ফলে কি যারা যুদ্ধের জিগির তুলছেন তারা কাইন্ডলি এই ধরনের ঘটনাগুলো ওখানে ঘটানোর চেষ্টা করবেন না, কারণ এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মানে ঘোরতর বিপদ হতে পারে। কারণ আদতে কিন্তু ওই যারা 1600 কিলোমিটার দূর থেকে বাংলাদেশকে সাপোর্ট করার কথা বলছেন সবসময় কিন্তু তারা পারবে না। এই না পারার কারণই হচ্ছে 1971-এর যুদ্ধ, যেটা আমরা ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে জানি, আর আপনারা জানেন মুক্তিযুদ্ধ হিসাবে। আচ্ছা, আপনারা কি জানেন যে এই যুদ্ধ কেন হয়েছিল, কী কারণে হয়েছিল? জাস্ট একবার রিমাইন্ড করে দিই আপনাদের। এই যুদ্ধটি হয়েছিল 1971-এর যুদ্ধের মূল কারণ ছিল এই ওয়েস্ট পাকিস্তানিরা তারা বরাবরই চেয়েছিল যে এই বাঙালি জাতিকে তারা শাসন করবে। বাঙালিদের মাতৃভাষা হচ্ছে কি বাংলা, আর ওয়েস্ট পাকিস্তানিরা ঠিক করে যে এদের ভাষাটাকে প্রথমে বন্ধ করে দিতে হবে। তাই তারা কি করে, তারা উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বাঙালিদের উপর। আর এই ভাষা নিয়ে কিন্তু প্রথম বাংলাদেশের সৃষ্টির একটা আওয়াজ ওঠে। 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে তারা বিরোধিতা শুরু করে, আর এই বিরোধিতা ঠেকাতে গিয়ে পাকিস্তানি পুলিশ তারা সেখানে জোর করে লাঠিচার্জ করে এবং কিছু ছাত্রের সেখানে হত্যা করা হয়। ফলে গিয়ে এই যেসব শহীদ হয়েছিল এই ঘটনার ফলে বাংলাদেশে একটা বড়সড় জনমত তৈরি হয়, আর এই জনমত কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। এর পরবর্তী ক্ষেত্রে আরও ইস্যু হচ্ছে যে বাংলাদেশে পরপর আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এখানে রায়টস করানো হয়, এখানে এদের ওপর নির্মম অত্যাচার করা হয়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে গিয়ে পুরো জিডিপির, পাকিস্তানের যে জিডিপি ছিল তার 70% জিডিপি আসতো কিন্তু এই ইস্ট পাকিস্তান থেকে। কারা রুল করতো কিন্তু ওয়েস্ট পাকিস্তান। ফলে গিয়ে একটা মতানৈক্য কিন্তু এখান থেকে তৈরি হয়ে গিয়েছিল যে আমাদের এখান থেকে রোজগার হচ্ছে, অথচ আমরাই কিন্তু পুরোপুরি ট্যাক্স বলুন বা বাকি যেসব পাওনা রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ তখন পেত না। এটা ছিল আরেকটা বড় কারণ এই পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার। আরেকটা কারণ ছিল বাংলাদেশ ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল 1600 কিলোমিটার। ফলে কি বুঝতে পারছেন কোনো রকম সমস্যা হলে পরে এই ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তানে গিয়ে সেই কাজটা করানোটা কতটা কঠিন ছিল। আর ওয়েস্ট পাকিস্তানরা বাঙালি যে জাতি রয়েছে সেই জাতিকে তারা রুল করতে চেয়েছিল, তারা এদেরকে ঘৃণার চোখে দেখত ওয়েস্ট পাকিস্তানিরা। এটা কিন্তু আমার কথা নেই, এটা 1971 লেখা আছে, আপনারা পারলে পরে দেখে নেবেন। তারা ঘৃণা করতো ডাইরেক্ট, যেটাকে বলা চলে। অর্থাৎ তারা বলতো যে এখানকার মানুষগুলো ছোট, কালো, এরা আমাদের মধ্যে পড়ে না, তাই তারা কিন্তু এদের উপর অত্যাচারটা আরও বেশি বাড়িয়ে দেয়। এরপরে কি হয়, জেনারেল আইয়ুব তখন সেখানে ওয়েস্ট পাকিস্তানে রুল করছিলেন। জেনারেল আইয়ুব খান তিনি কি করেন, তিনি দেখেন যে এই 1600 কিলোমিটার দূর থেকে ইস্ট পাকিস্তানকে ঠিকঠাকভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি রিজাইন দিয়ে দেন এবং জেনারেল ইয়াহিয়া খানকে তিনি দায়িত্ব দেন। এই জেনারেল ইয়াহিয়া খান তিনি এসে কি করেন, তিনি এসে ইলেকশন ডিক্লেয়ার করেন এবং সেই ইলেকশনে এই ইস্ট পাকিস্তানে যেসব মানুষ ছিল তারা আওয়ামী লীগকে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে পার্টি রয়েছে সেই পার্টিকে পূর্ণ বহুমতে তাকে ভোট দিয়ে জয়ী করেন। অপরদিকে পাকিস্তানে যে ইলেকশন হয় সেখানে পিপলস পার্টি জয়লাভ করে। ফলে গিয়ে হিসাবে যেহেতু 167 সিট পেয়েছিল এই আওয়ামী লীগ পার্টি, তাই তারা গভর্নমেন্ট তৈরি করার জন্য সেখানে মুজিবুর রহমান ওয়েস্ট পাকিস্তানে যায় এবং সেখানে গিয়ে কী করে, ইয়াহিয়া খান দেখে যে কোনো অবস্থাতে ইস্ট পাকিস্তানের মানুষকে এই ইলেকশনে তাকে জয়ী ঘোষণা তো করা যাবেই না, আর তাকে কোনো অবস্থায় ক্ষমতা দেওয়া যাবে না। তাই তাকে কি করা হয়, তাকে এই মুজিবুর রহমানকে জেলবন্দি করে দেওয়া হয়। এই জেলবন্দি করার ফলে এই আওয়ামী লীগদের মধ্যে তখন উত্তেজনা আরও বেড়ে যায় যে তাদের নেতাকে এইভাবে জেলবন্দি করে দেওয়া হলো, অথচ তারাই জয়লাভ করলো। ফলে গিয়ে একটা বড় সড়ো জনমত তৈরি হয়ে যায়। ইয়াহিয়া খান দেখে যে ইস্ট পাকিস্তানে এইরকম ঘটনাটাকে বন্ধ করার জন্য কোনো না কোনো রাস্তা বের করতে হবে। তখন তার মাথায় যে সবথেকে জঘন্যতম একটা চিন্তা এসেছিল, তার প্রতিফলনই ছিল এই মুক্তিযুদ্ধ। তিনি কি করেন, 25শে মার্চ 1971 তিনি সার্চ লাইট অপারেশন করার অর্ডার দেন। এই সার্চ লাইট ছিল পৃথিবীর বুকে সবথেকে জঘন্যতম অপারেশন। এর ফলে কি হয়েছিল, এর ফলে আওয়ামী লীগের যেসব সমর্থক ছিল তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল। প্রায় 4 লক্ষেরও বেশি মানুষকে সেখানে হত্যা করা হয়। আর যেসব
মহিলা এবং যেসব বাচ্চা ছিল তাদেরকে ধর্ষণ করা হয় এবং পরে তাদেরকে মেরে ফেলা হয়। প্রায় 3 লক্ষেরও বেশি মানুষকে কিন্তু সেই সময় এই ধর্ষণ এবং পরে গিয়ে হত্যা করা হয়। মানে আপনারা যদি দেখবেন যেখানে সেখানে মানে মানুষকে মেরে ফেলে রাখা হয়েছিল। আর এটি ছিল বিশ্বের ইতিহাসে জেনোসাইড নামে পরিচিত। এই জঘন্যতম কাজটি করেছিলেন কিন্তু এই জেনারেল ইয়াহিয়া খান, যার ফলে গিয়ে কিন্তু এর পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে এর আজ গিয়ে পৌঁছায়। কারণ হচ্ছে এই যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছিল তার ফলে গিয়ে কিন্তু যেসব বাঙালি ছিল তারা ভয়ে বর্ডার পেরিয়ে ভারতবর্ষে আশ্রয় নিচ্ছিল। প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ সেখানে যে এই যুদ্ধের ফলে সেখানে যে আশ্রয় নেয়, যার ফলে সেই মুহূর্তে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি দেখেন যে এই রকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তার দেশে এইসব শরণার্থীকে রাখা কিন্তু তার পক্ষে সম্ভব হবে না। কারণ সবেমাত্র ভারতবর্ষ কিন্তু সেই মুহূর্তে স্বাধীন হয়েছিল, ফলে গিয়ে ভারতবর্ষ একটা সেই মুহূর্তে গরিব দেশ ছিল। তার কাছে এত শরণার্থী গিয়ে যদি আশ্রয় চায় তাহলে তাদেরকে খাবার দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের জায়গায় দাঁড়িয়ে যায়। তখন তিনি ভাবেন যে ইস্ট পাকিস্তানে যেসব হত্যালীলা চলছে এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। তখন তিনি গোটা বিশ্বে গিয়ে জনমত বাড়ানোর চেষ্টা করেন। এপ্রিল মাসে স্যাম মানিক শাহ, তিনি ভারতীয় সামরিক বাহিনী প্রধান ছিলেন, তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে বলা হয় যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, কারণ ইস্ট পাকিস্তানে যেসব ঘটনাগুলো ঘটছে সে ঘটনা আর কোনো মতে কিন্তু বরদাস্ত করা যাবে না। তখন স্যাম মানিক শাহ একটা কথা বলেন। স্যাম মানিক শাহ তখন বলেন যে আমি যুদ্ধ করতে নারাজ, আমি কোনো অবস্থায় যুদ্ধ করব না, তাতে আপনি যদি আমাকে বলেন চাকরি ছেড়ে দিতে আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু আমি এই মুহূর্তে যুদ্ধ করতে যাব না। কারণস্বরূপ প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন যে এই যেই মার্চ এপ্রিল মাস সেই সময় বাংলাদেশে বর্ষা হয়, আর এই বর্ষার ফলে সেখানে যুদ্ধ করা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি বিশাল বড় চাপের। কারণ যে দেশটি এতগুলি নদী নিয়ে গঠিত সেই দেশে এই সময় বর্ষাকালে যুদ্ধ করাটা কিন্তু অসম্ভব ব্যাপার। তাই তিনি ইন্দিরা গান্ধীকে ওয়েট করতে বলেন। ইন্দিরা গান্ধী তার কথা শুনে তাকে সময় দেন যে ঠিক আছে, তাহলে তুমি তোমার সময় মতন যখন তোমার মনে করবে তখন তুমি যুদ্ধ করবে। এরপরে কি হয়, এরপরে তখন স্যাম মানিক শাহ তিনি কি করেন, তিনি বাংলাদেশের যেসব মানুষ ছিল অর্থাৎ যারা নিপীড়িত ছিল তাদেরকে একটা টিম বানান, সেই টিমকে তিনি ট্রেন করেন। আর এই বাহিনী ছিল মুক্তিযোদ্ধা বাহিনী, যেখানে 12 বছরের বাচ্চা কিন্তু এই বাহিনীতে যোগ দিয়েছিল। ফলে কি বুঝতে পারছেন কোন সিচুয়েশন সেই সময় দাঁড়িয়ে গিয়েছিল, যখন একটা 12 বছরের ছেলে সেও কিন্তু বন্দুক ধরতে রাজি হয়ে পড়েছিল। সিচুয়েশনটা কোথায় চলে গেছিল, কেমন অবস্থা হয়েছিল একবার জাস্ট ইমাজিন করুন, আর কিছু না। এরপরে কি ঘটলো, এরপরে হঠাৎ করে 3রা ডিসেম্বর পাকিস্তান কি করলো, তারা আম্বালাতে বিমান ঘাঁটিতে সেখানে হামলা করলো চেঙ্গিস খান দিয়ে, অপারেশন চেঙ্গিস খানের পরে ভারতবর্ষে হামলা হয় এবং সেই ঘটনা ইন্দিরা গান্ধীকে যখন জানানো হয় তখন ইন্দিরা গান্ধী যুদ্ধের জন্য ঘোষণা দেন। এরপরে গিয়ে আমরা সবাই জানি মাত্র 13 দিনের মাথায় 93,000 সেনা, 93,000 সৈন্য পাকিস্তানের, তারা সারেন্ডার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় আত্মসমর্পণ হচ্ছে এই ভারত পাকিস্তান যুদ্ধ 1971 বা মুক্তিযুদ্ধ। আর আজকে ভারতবর্ষ যদি এই রকম ঘটনা আবার রিপিট করার চেষ্টা করে পাকিস্তান, তাহলে ভারতবর্ষ কি পিছু পা হবে? একবার জাস্ট আপনারা ভাববেন। আপনাদের শুধু এই ধারণাটা দেওয়ার ছিল, যেহেতু সামনে আপনাদের বিজয় দিবস 16 তারিখে, তাই জাস্ট আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।